বলছি This অ্যাসাইনমেন্টটা call কি is now being recorded. বলছি স্যার অ্যাসাইনমেন্টটা কি এ4 পেপারে লিখতে হবে না এমনি নর্মাল পেপার? নর্মাল পেপারে লিখলেও হবে। আচ্ছা স্যার। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। ঠিক আছে, ওভার ভোল্টেজের জন্য, লাইটেনিং এর জন্য কিভাবে ওভার ভোল্টেজ হয় এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। এবার হচ্ছে এই লাইটেনিং এর হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি কি প্রোটেকশন নিতে পারি। প্রথমত আমি বলেছিলাম আর্থিং স্ক্রিন একটা সিস্টেম হতে পারে। আর্থিং স্ক্রিন যেটা হচ্ছে সাবস্টেশনের উপরে চারদিকে একটা কন্ডাক্টিং ওয়্যার, এটাকে দিয়ে একটা মেশের মতো ফর্ম করা হয়, বা কন্ডাক্টিং ওয়্যারকে দিয়ে চারধারে এটাকে হ্যাং করে রাখা হয়, যাতে কি হয় না কন্ডাক্টিং ওয়্যারটা একটা স্ক্রিন তৈরি করে। ঠিক আছে, একটা স্ক্রিনের মতো তৈরি করে, যাতে লাইটেনিং এর কোনো ডিসচার্জ যদি ঘটে তাহলে সেটা ওই যে কন্ডাক্টিং ওয়্যার্স যেগুলো ওই সাবস্টেশনের উপরের ভাগে হ্যাঙ্গিং কন্ডিশনে আছে তার মধ্যে দিয়ে কন্ডাকশনটা হবে, এবং তার মধ্যে দিয়ে যে লাইটেনিং ডিসচার্জ সেটা আর্থে চলে যাবে। ঠিক আছে, এর ফলে কি হবে, সাবস্টেশনের ইকুইপমেন্ট গুলো প্রোটেক্টেড থাকবে। তো এই কাজটা করবার জন্য আর্থিং স্ক্রিন ইউজ করা থাকে। আর্থিং স্ক্রিন এই সিস্টেমটা ইউজ ওই জন্যই করা থাকে। ঠিক আছে, নাও এখন আমরা যেটা নেক্সট যে স্টেপটা কথা বলবো সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়্যার্স। ঠিক আছে, গ্রাউন্ড ওয়্যার্স কি কাজে ব্যবহার করা হয় না, ডাইরেক্ট লাইটেনিং এর হাত থেকে ওভারহেড যে লাইনস সেগুলোকে প্রোটেক্ট করবার কাজে এই গ্রাউন্ড ওয়্যার্সকে ইউজ করা হয়। ঠিক আছে, গ্রাউন্ড ওয়্যার্সকে এই কাজে ইউজ করা হয়। তো গ্রাউন্ড ওয়্যার্স প্র্যাকটিক্যালি কিরকম থাকে না, দেখো অ্যাকচুয়ালি ভাবি, আমরা যদি একটা ক্রস আর্মের কথা ভাবি, ক্রস আর্ম সাবস্টেশন মানে ট্রান্সমিশন লাইন যেটা যায় সেটা টাওয়ারের মধ্যে দিয়ে আমরা যাই বলে জানি। ঠিক আছে, টাওয়ারের মধ্যে কি থাকে, ক্রস আর্ম থাকে। ধরো এটা একটা ক্রস আর্ম, ঠিক আছে, সব টাওয়ার আছে কোনো টাওয়ারের, ধরো এটা একটা ক্রস আর্ম মানে মেটালিক একটা যে সাইডের অংশ যার উপরে আমরা ইনসুলেটরটাকে সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে, ধরো এটা একটা ক্রস আর্ম, মানে এখানে সাপোজ একটা টাওয়ারের, আমরা টাওয়ারটা এরকম দেখাচ্ছি। ঠিক আছে, জাস্ট একটা রড দিয়ে দেখাচ্ছি, এটা ধরো একটা টাওয়ার। ঠিক আছে, টাওয়ার থেকে এটা একটা বেরিয়ে এসছে ক্রস আর্ম, সেই ক্রস আর্ম থেকে ঝোলানো আছে আমাদের ইনসুলেটর। ঠিক আছে, এখানে ধরো আমাদের ইনসুলেটরটা এরকম হ্যাঙ্গিং কন্ডিশনে আছে। ইনসুলেটরটা এরকম হচ্ছে সাসপেনশন করা থাকে, এরকম কতগুলো এখানে ডিস্কের মতো থাকে। তো ধরো এটা হচ্ছে এরকম একটা ইনসুলেটর। ঠিক আছে, এবার হচ্ছে কি, এইরকম সাসপেনশন টাইপ ইনসুলেটরের মধ্যে দিয়ে একটা টাওয়ার থেকে অন্য আরেকটা টাওয়ারে আমাদের যে ট্রান্সমিশন লাইন সেটা চলে যাবে। তো আমি এইরকম একটা টাওয়ারের দেখালাম, তো এরকম সিমিলার আরেকটা টাওয়ারকেও এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরো এটা একটা টাওয়ার, তার করেসপন্ডিং সেটাকে আমরা দেখিয়েছি। নেক্সট এখানেও এরকম আরেকটা ক্রস আর্ম দেখালাম আর একটা টাওয়ার দেখালাম। ঠিক আছে, এবার কি হচ্ছে এই যে আমাদের প্রথম টাওয়ার, সেখান থেকে এই ভায়া যে এই আমাদের যে সাসপেনশন টাইপ ইনসুলেটর, সেখান থেকে কি হবে, কন্ডাক্টরটা পরবর্তী তারে চলে যাবে, পরবর্তী যে আমাদের যে টাওয়ার সেখানে চলে যাবে। তো ধরো ট্রান্সমিশন লাইনটা এরকম যাচ্ছে, এখানে গেছে, এখানে সাপোর্ট পেয়ে সেটা পরবর্তী এখানে গেল, এখান থেকে গেল, এটা পরের টাওয়ারে চলে গেল, সেখান থেকে আবার পরের টাওয়ারে চলে গেল, মানে এরকম ট্রান্সমিশন লাইন চলছে, আর এরকম ইনসুলেটরের সাপোর্টে ট্রান্সমিশন লাইনটা চলছে আর কি। তোমরা লক্ষ্য করে থাকবে যে এই ট্রান্সমিশন যে লাইন থাকে তার উপরের ভাগে, ঠিক আছে, মানে এই মেন এগুলো আমাদের তিনটে ফেজে এরকম কন্ডাক্টর থাকবে, এটা একটা ফেজে দেখালাম, এরকম তিনটে ফেজে থাকবে। ঠিক আছে, এই ফেজ কন্ডাক্টর গুলোর উপরে কি থাকছে না, একটা গ্রাউন্ড ওয়্যার্স থাকছে, গ্রাউন্ড ওয়্যার। ঠিক আছে, সেটা কিন্তু এরকম মেটালিক যে স্ট্রাকচার ক্রস আর্মের তার সাপোর্টে চলে যাবে। ঠিক আছে, এরকম ধরো একটা গ্রাউন্ড ওয়্যার যাবে। ঠিক আছে, এরকম ধরো একটা ওয়্যার, সেপারেট ওয়্যার যাবে। এই ওয়্যারটাকে আমরা কি ওয়্যার বলছি, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়্যার, মানে এটা ট্রান্সমিশন লাইনের উপর দিয়ে যাবে। ট্রান্সমিশনের তিনটে ফেজের তার এখানে থাকলো, আমরা একটা ফেজকে দেখিয়েছি, কিন্তু তাদের ওপরে মেটালিক যে স্ট্রাকচার যেটা টাওয়ারের থাকে তার সাপোর্টে চলে যাবে আমাদের আরেকটা তার, সেই তারের নাম হচ্ছে কি গ্রাউন্ড ওয়্যার। ঠিক আছে, তো এই গ্রাউন্ড ওয়্যারটা হচ্ছে একটা প্রোটেকশন, কি জন্য ইউজ করা হয় না, যাতে লাইটেনিং এর হাত থেকে আমরা ট্রান্সমিশন লাইনের যে ইকুইপমেন্টস গুলো আছে তাদেরকে প্রোটেক্ট করতে পারি। ঠিক আছে, এখানে একটা মাত্র গ্রাউন্ড ওয়্যার দেখানো হয়েছে এবং একটা কন্ডাক্টর দেখানো হয়েছে। প্র্যাকটিক্যালি যদি তোমরা ডাবল সার্কিট লাইন দেখো,
ডাবল সার্কিট লাইনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যে কোনো সময় 6টা কন্ডাক্টর থাকবে, টোটাল 3টে ফেজের জন্য দুটো ডাবল সার্কিট, যেহেতু 6টা কন্ডাক্টর থাকবে, এবং অনেক টাওয়ারে একটা, কোনো টাওয়ারে দুটো করে গ্রাউন্ড ওয়্যার্স থাকে। ঠিক আছে, তো এই গ্রাউন্ড ওয়্যার গুলোর কাজ কি? এটা হচ্ছে কোন রকম কোনো লাইটেনিং, ডাইরেক্ট লাইটেনিং এর হাত থেকে আমাদের যে ট্রান্সমিশন লাইনস আছে তাদেরকে প্রোটেকশন দেয়। ঠিক আছে, এবার এই যে আমাদের গ্রাউন্ড ওয়্যার্স, এগুলো কিন্তু গ্রাউন্ড করা থাকে, মানে গ্রাউন্ড ওয়্যার নামেই বুঝতে পারছো, এগুলো কিন্তু মাটিতে এক জায়গায় গ্রাউন্ড করা থাকে, প্রত্যেক টাওয়ারের তলায় এদেরকে গ্রাউন্ড করা থাকে। কিভাবে গ্রাউন্ড করা থাকে না, এরকম ধরো, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, মানে এটা হচ্ছে গ্রাউন্ড করা থাকছে। ঠিক আছে, এরকম একটা লো রেজিস্ট্যান্স পাথ দিয়ে এটাকে গ্রাউন্ড করা থাকছে। ঠিক আছে, এই একটা রেজিস্টার, মানে এটা রেজিস্ট্যান্সটা দেখানো হচ্ছে, প্র্যাকটিক্যালি এরকম কোনো রেজিস্টার কানেক্টেড থাকে না, এগুলোকে নর্মালি গ্রাউন্ড করা থাকে। এবং সাপোজ এর রেজিস্ট্যান্স আমরা ধরে নিচ্ছি R1। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স আমরা R1 ধরছি, আর এটাকেও গ্রাউন্ড করা আছে এরকম, এর রেজিস্ট্যান্স আমরা ফর এক্সাম্পল এটাকে R2 ধরছি। মানে বেসিক্যালি এগুলো গ্রাউন্ডে টাচ করানো থাকে, গ্রাউন্ডে টাচ করানো থাকে বা গ্রাউন্ডে পোঁতা থাকে এগুলো। টাওয়ার, এই যে রেজিস্ট্যান্সটা বলছি R1 R2, এগুলোকে বলা হয় টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্স। কি বলা হয়? টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্স। ঠিক আছে, টাওয়ার, এটা হচ্ছে ট্রান্সমিশনের টাওয়ার গুলো, টাওয়ারের ফুট মানে পায়ের কাছে এগুলোকে গ্রাউন্ডেড করা আছে, গ্রাউন্ড ওয়্যার্স গুলোকে, যে কারণে এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলছি কি না, টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার মনে করো যে এখানে একটা ক্লাউড ফর্ম হয়েছে। ঠিক আছে, উপরে একটা এরকম একটা ক্লাউডের ফর্ম হয়েছে। এবার ক্লাউড মানে আমরা কি জানি? ক্লাউড মানে আমরা জানি তার মধ্যে আমাদের চার্জেস আছে। ঠিক আছে, তার মধ্যে কি আছে? চার্জেস আছে। তো ধরো এই যে আমাদের ক্লাউড, তার মধ্যে সাপোজ ফর এক্সাম্পল আপাতত এটা পজিটিভলি চার্জ একটা ক্লাউড। আমি আগের দিন বলেছি পজিটিভলি চার্জড হতে পারে, নেগেটিভলি চার্জড হতে পারে। তো এই ক্লাউডটা মনে করো পজিটিভলি চার্জড আছে। এ কি করবে? এ কার উপরে কি করবে বলো? এর জন্য এ চেষ্টা করবে এই আমাদের যে তার তলায়, মানে ক্লাউডের জাস্ট তলায় যে অংশটা আছে, সেখানে অপোজিট চার্জ ইনডিউস করার চেষ্টা করবে। এখন অপোজিট চার্জ যেটা ইনডিউস করবে, সেটা এখানে সব থেকে উপরে কে আছে? এই আমাদের ট্রান্সমিশন লাইনটা উপরে আছে না গ্রাউন্ড ওয়্যারটা উপরে আছে? অবশ্যই যেটা আমাদের গ্রাউন্ড ওয়্যার, যেটাকে আমরা সবুজ রং দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড ওয়্যার। আমি সংক্ষেপে লিখছি GW। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়্যার। আর এটা কি? এটা হচ্ছে আমাদের লাইন কন্ডাক্টর। লাইন কন্ডাক্টর আমি সংক্ষেপে লিখছি। তো গ্রাউন্ড ওয়্যার যেটা আছে, সেটা যেহেতু উপরে আছে, তার জন্য কি হবে? ক্লাউডের যে চার্জটা, সব থেকে বেশি চার্জ আমার এই গ্রাউন্ড যে ওয়্যার্স আছে তাদের উপরে ইনডিউসড হবে। এখানেই আমার নেগেটিভলি চার্জটা ইনডিউসড হবে, এবং এই নেগেটিভ চার্জ যেটা ইনডিউসড হবে, যখন এই লাইটেনিং এর ডিসচার্জটা ঘটবে, লাইটেনিং যখন এখানে ডিসচার্জ করবে, সবার আগে কার উপরে ডিসচার্জটা করবে? সেটা এই গ্রাউন্ড ওয়্যারের উপরেই ডিসচার্জটা করবে। ঠিক আছে, গ্রাউন্ড ওয়্যারের উপরেই ডিসচার্জটা করবে। যদি আমাদের গ্রাউন্ড ওয়্যারেরটা না থাকতো, তাহলে কি হতো? তাহলে যে লাইন কন্ডাক্টর আছে তার উপরে অপোজিট চার্জ ইনডিউস করতো এই ক্লাউডটা, এবং অপোজিট চার্জ ইনডিউস করলে কার উপরে সে ডিসচার্জ করতো? না, লাইন কন্ডাক্টরের উপরে ডিসচার্জ করতো। কিন্তু লাইন কন্ডাক্টরের উপরে ডিসচার্জ করলে সেই ডিসচার্জটা কোন পথে হতো? লাইন কন্ডাক্টরের উপরে যদি ডিসচার্জটা করতো, সেই ডিসচার্জটা হতো কোন পথে? থ্রু, মানে গ্রাউন্ড লাইন কন্ডাক্টরের উপরে ধরো ডিসচার্জটা হলো, যদিও হয় না, লাইন কন্ডাক্টরের উপর যদি ডিসচার্জটা হতো, তাহলে সেটা এই ইনসুলেটার ভায়া হয়ে তারপরে টাওয়ারের গ্রাউন্ডে চলে যেত। ঠিক আছে, এই পথে ডিসচার্জটা হতো। তাতে কি হতো না, ইনসুলেটার গুলোর মধ্যে দিয়ে একটা হিউজ কারেন্ট ফ্লো হতো, এবং ইনসুলেটার গুলো ড্যামেজ হয়ে যেত। ঠিক আছে, তো লাইন কন্ডাক্টরের মধ্যে ডিসচার্জ হলে এই সমস্যাটা ঘটতো। কিন্তু যেহেতু এখন আমার গ্রাউন্ড ওয়্যার যেটা আছে তার উপরে ডিসচার্জটা ঘটছে, গ্রাউন্ড ওয়্যারটা তো আর ইনসুলেটার ভায়া হয়ে ডিসচার্জ করবে না। কোথা দিয়ে ডিসচার্জ করবে? এর উপরে যে লাইটেনিং স্ট্রোকটা হবে, সেটা এই যে আমাদের যে পাথ আছে, যার মাধ্যমে এটা গ্রাউন্ড করা আছে থ্রু দিস টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্স, এই পথে এটা গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, এই ডিসচার্জটা হয়ে যাবে কোন রাস্তা দিয়ে? ডিসচার্জটা হবে আমার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে ডিসচার্জটা হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যেহেতু ডিসচার্জ হবে, তার মানে আমাদের এই যে আমাদের ইনসুলেটার, তার মধ্যে দিয়ে হিউজ কারেন্টটা ফ্লো করলো না। ঠিক আছে, তার জন্য কি হলো? ডিসচার্জটা হয়ে গেল একটা বাইপাস পাথ দিয়ে। কিন্তু এখানে লক্ষ্য রাখার মতো একটা বিষয় আছে, যখন কোনো রকম এরকম লাইটেনিং হচ্ছে, লাইটেনিং এর ডিসচার্জ হচ্ছে, লাইটেনিং ডিসচার্জের সঙ্গে একটা হিউজ কারেন্ট থাকছে। ডিসচার্জ যে কারেন্টটা, এর মান কিন্তু অনেক বেশি। ডিসচার্জ কারেন্টের মান কিরকম থাকে? এটার মান থাকে মোটামুটি 40 থেকে 50 কিলো অ্যাম্পিয়ার মতো। 40 থেকে 50 কিলো অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরকম একটা হিউজ ম্যাগনিটিউডের ডিসচার্জ কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করবে। এবার যদি এই টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্সটা বেশি হয়, তাহলে কি হবে? বেশি হলে ভালো না কম হলে ভালো টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্সটা?
এই R1 রেজিস্টার যদি ধরো এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আমি ফর এক্সাম্পল এই কারেন্টটাকে I1 বলছি, যখন এরকম লাইটেনিং হয়েছে একটা I1 কারেন্ট তো এই রাস্তা দিয়ে ফ্লো করবে, সেই I1 এর মান কি রকম থাকে না এইরকম রেঞ্জের মানটা থাকে, 10 থেকে 50 কিলো অ্যাম্পিয়ার এইরকম রেঞ্জে থাকে। তাহলে যখন এইরকম একটা হিউজ কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করবে, তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসে একটা ড্রপও তো হবে, হবে তো। এই যখন এর মধ্যে দিয়ে রেজিস্টার আছে, R1 রেজিস্টার আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তার মানে এখানে একটা ড্রপ হবে। সেই ড্রপের পরিমাণটা কত? ড্রপের পরিমাণটা একটা R1 রেজিস্টার, তার মধ্যে I1 কারেন্ট ফ্লো হলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, দ্যাট ইজ সাপোজ V1 আমি বলছি, তাহলে V1 সমান আমরা কি লিখতে পারি? V1 সমান হচ্ছে আমাদের I1, যেটা হচ্ছে ডিসচার্জের কারেন্টটা, মাল্টিপ্লাইড বাই কত? মাল্টিপ্লাইড বাই হচ্ছে R1, যেখানে R1টা কি না এই টাওয়ারের টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে যত আমাদের এই R1 এর মানটা বেশি হবে, তত আমাদের V1 এর মানটাও বেশি হবে, কারণ I1টা তো ডিসচার্জ কারেন্ট, এটার ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে। এবার এটা একটা হিউজ কারেন্ট, তখন আমাদেরকে দেখতে হবে যাতে R1 এর মানটা যতটা সম্ভব কম করা যায়, এই টাওয়ার ফুটিং যে রেজিস্ট্যান্সটা আছে এর মানটা যতটা সম্ভব যেন কম করা যায়। যদি কম করা সম্ভব হয় তাহলে কি হবে? তাহলে এই V1 এর মানটা কম হবে। আদারওয়াইজ V1 এর মানটা যদি খুব বেশি হয়ে যায়, এইখানে V1 মানে কি, এখানেও V1, এখানেও V1, তাই তো। এবার এই V1টা যদি অনেক বেশি হয়ে যায়, সেটা যদি ইনসুলেটর এবং আমাদের এই যে লাইন ওয়্যার, তার মধ্যেই V1 ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে, তো লাইন কন্ডাক্টরে একটা ভোল্টেজ আছে আর V1 একটা ভোল্টেজ আমরা এখানে ডেভেলপ করছি, তাহলে এই দুটোর মধ্যে একটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই ভোল্টেজটা যদি অনেক বেশি হয়ে যায়, তার ফলে কি হবে না এই যে ইনসুলেটরটা আছে, এই ইনসুলেটরের উপরে একটা হিউজ ভোল্টেজ স্ট্রেন পড়বে এবং তাতে করে এই ইনসুলেটরটা ড্যামেজ হয়ে যেতে পারে। তাই লক্ষ্য রাখতে হবে যেন আমাদের টাওয়ার ফুটিং যে রেজিস্ট্যান্সটা আছে সেই R1, সেই R1 এর মানটাকে যেন যতটা সম্ভব কম করা যায়, মানে এই গ্রাউন্ডিংটা খুব ভালোভাবে করতে হবে, টাওয়ার ফুটিং এ যে গ্রাউন্ডিং সেটা যেন খুব ভালোভাবে করা যায়। ঠিক আছে, এটা যদি ইনসুলেটরের ফ্ল্যাশ ওভার ভোল্টেজের থেকে বেশি হয়ে যায় আদারওয়াইজ V1টা, তাহলে ইনসুলেটরটা কিন্তু এই পথে ডিসচার্জ হওয়া সত্ত্বেও ইনসুলেটরের অ্যাক্রসে হিউজ ভোল্টেজ তৈরি হবে এবং ইনসুলেটরটা ফ্ল্যাশ ওভার হয়ে যেতে পারে, সেটা তো ডিজায়ারেবল নয়। তার জন্য এই যে গ্রাউন্ড ওয়্যারটাকে থ্রু এক গুড রেজিস্টার, মানে একটা খুব কম রেজিস্টার, কম রেজিস্ট্যান্স যুক্ত একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে, মানে লক্ষ্য রাখতে হবে টাওয়ার ফুটিং রেজিস্ট্যান্সটা যেন যতটা মিনিমাম থাকে। ঠিক আছে, তো এইটা একটা উপায়। এই গ্রাউন্ড ওয়্যার ব্যবহার করলে তাহলে বুঝতেই পারছো যে আমাদের ডাইরেক্ট লাইটেনিং স্ট্রোক গুলো লাইন কন্ডাক্টরের উপরে হচ্ছে না, হচ্ছে কোথায়? গ্রাউন্ড ওয়্যারের উপরে, এবং তার মাধ্যমে এটা গ্রাউন্ডে চলে যাচ্ছে, তার ফলে মেন যে লাইন এবং তার করসপন্ডিং ইনসুলেটর সেগুলো প্রোটেক্টেড থাকছে। ঠিক আছে, আর কি অ্যাডভান্টেজ হচ্ছে এটা বুঝতে পারলে সবাই? এই গ্রাউন্ড ওয়্যার ব্যবহার করলে কি সুবিধা হচ্ছে? রাহুল মান? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো এটা একটা অ্যাডভান্টেজ তো আমরা দেখতেই পাচ্ছি। আর একটা অ্যাডভান্টেজ কি হচ্ছে না, যখন আমাদের এরকম ট্রান্সমিশন লাইন থাকে না, ট্রান্সমিশন লাইন যেটা আমাদের লাইন কন্ডাক্টর, কোনটা এই লাল রং দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের লাইন কন্ডাক্টর, তাই তো। এটা হচ্ছে আমাদের লাইন কন্ডাক্টর। এবার এই লাইন কন্ডাক্টরের মধ্যে যখনই আমরা কোনো সুইচিং অপারেশন করছি, সুইচিং অপারেশন করলে কি হয়? সুইচিং অপারেশন করলে কি হয়? ট্রান্সমিশন লাইনগুলোতে ওভার ভোল্টেজ তৈরি হয়। ঠিক আছে, ওভার ভোল্টেজ মিন কিসের জন্য ওভার ভোল্টেজটা হয়? ওভার ভোল্টেজটা হয় আমাদের কিছু ট্রাভেলিং ওয়েভস তৈরি হয়, লাইনের মধ্যে কিছু ট্রাভেলিং ওয়েভস, এরকম ওয়েভ শেপ তৈরি হয়। ঠিক আছে, সেগুলো এই লাইনের মধ্যে দিয়ে একদিক থেকে অন্যদিকে ফ্লো করে। এগুলো হয় সুইচিং পারপাসের জন্য, এগুলো হয়ে থাকে, বা ইনসুলেশন ফেলিওরের জন্য হতে পারে, বা আর্কিং গ্রাউন্ড যেটা আগে হতো এখন তো আর ওটা হয় না, এগুলোর জন্য ওভার ভোল্টেজ লাইনে হয় এবং তার মাধ্যমে কি হয়? ট্রাভেলিং ওয়েভস তৈরি হয় লাইনের মধ্যে। তো ট্রাভেলিং ওয়েভস যেটা তৈরি হচ্ছে সেটার জন্য কি হচ্ছে না, লাইনের মধ্যে ইনসুলেটর গুলো ড্যামেজড হতে পারে। এখন যদি আমাদের এই গ্রাউন্ড ওয়্যার ব্যবহার করা থাকে না, তাহলে কি হয় না, যখন আমাদের এই লাইনের মধ্যে ট্রাভেলিং ওয়েভস গুলো তৈরি হচ্ছে, সেটা তো বেসিক্যালি একটা ডিস্টারবেন্স লাইনের জন্য। এই ট্রাভেলিং ওয়েভস তৈরি হওয়াটা ডিস্টার্বিং এফেক্ট, এটা ভালো কোনো এফেক্ট নয়। কিন্তু যখনই এরকম ট্রাভেলিং ওয়েভ তৈরি হচ্ছে, এখানে আমাদের একটা ধরো ভোল্টেজ, এখানে এক্সটার্নাল একটা ভোল্টেজ তৈরি হচ্ছে এরকম ট্রাভেলিং ওয়েভস এর জন্য। এটা একটা কন্ডাক্টর, এরকম তিনটে ফেজে তিনটে কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টর গুলোর জন্য যে ইনডিউসড ভোল্টেজ এরকম ট্রাভেলিং ওয়েভস, সেগুলো কোথায় ইনডিউসড হবে? ইন্ডাকশনের জন্য এই যে ট্রাভেলিং ওয়েভস লাইনগুলোতে তৈরি হচ্ছে, সেটা কোথায় ইনডিউসড হবে? সেটা আমাদের সেকেন্ডারি যেটা আছে এই গ্রাউন্ড ওয়্যার, গ্রাউন্ড ওয়্যারটা তখন একটা সেকেন্ডারির মতো বিহেভ করবে, কারণ এই যে লাইন কন্ডাক্টর আর এই যে গ্রাউন্ড ওয়্যার, এদের মধ্যে একটা কি হবে? মিউচুয়াল ইন্ডাকশন হবে।
তাহলে এখানে যদি ট্রাভেলিং ওয়েভস তৈরি হয়, সেই ট্রাভেলিং ওয়েভস এর জন্য একটা এফেক্ট আমার এই গ্রাউন্ড ওয়্যারেও যাবে, তার মানে এখানেও কিছুটা ইন্ডাকশন হবে। এবার এখানে যে ইন্ডাকশনটা হবে তাতে কি সুবিধা হয় না, এইটা তো আমার সেকেন্ডারিটা, এটা আমাদের গ্রাউন্ড ওয়্যারটা এখন একটা সেকেন্ডারির মতো ব্যবহার করছে, মানে অ্যাজ ইফ যে আমাদের লাইন কন্ডাক্টর যেগুলো আছে এগুলো হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি, আর এই গ্রাউন্ড ওয়্যার এগুলো হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি। কিন্তু সেকেন্ডারিটা কি করা আছে, গ্রাউন্ড করা আছে, শর্ট সার্কিটেড সেকেন্ডারি। তাহলে শর্ট সার্কিটের যদি একটা সেকেন্ডারি থাকে আমরা জানি যে সেটা একটা গুড ড্যাম্পিং এফেক্ট প্রোভাইড করবে, মানে এই এনার্জিটাকে তাড়াতাড়ি ডিসিপেট করে দেবে, মানে ট্রাভেলিং ওয়েভ যেটা এখানে তৈরি হয়েছিল সেই ট্রাভেলিং ওয়েভের যে এনার্জি সেটাকে তাড়াতাড়ি ডিসিপেট করে দেবে, কারণ সেকেন্ডারিটা শর্ট সার্কিট করা আছে। শর্ট সার্কিট করলে আমরা জানি এখানে প্রচুর কারেন্ট ফ্লো করবে, এবং যত কারেন্ট তাড়াতাড়ি ফ্লো করবে তত এই ট্রাভেলিং ওয়েভের মধ্যে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা কমতে থাকবে, এবং সেটাই আমরা চাই, কারণ ট্রাভেলিং ওয়েভ যেটা লাইনের মধ্যে তৈরি হয়েছে এটা তো ওভার ভোল্টেজ তৈরি করছে, এটা কোনো ভালো কাজ তো করছে না লাইনে, এগুলো মেনলি ডিস্টারবেন্স তৈরি করছে। তাহলে সেই ডিস্টারবেন্সটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চাইবো কি ডিসিপেট করে দিতে বা ডিকে করে দিতে, তো সেই পারপাসটা আমাদের সার্ভ হয়ে যাচ্ছে এই শর্ট সার্কিটেড যে গ্রাউন্ড ওয়্যারস আছে সেটার মাধ্যমে। ঠিক আছে, তো আমাদের শুধুমাত্র যে লাইটেনিং এর হাত থেকে বাঁচাচ্ছে তাই নয়, সঙ্গে সঙ্গে এটা যখন আমাদের ট্রান্সমিশন যে লাইন সেই লাইনে যে ওভার ভোল্টেজ তৈরি হয় ডিউ টু দ্য ট্রাভেলিং ওয়েভস, সেই ডিস্টারবেন্স গুলোকেও এটা সহজে বাইপাস করে গ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছে, এবং তার মাধ্যমে সেই লাইট যে ট্রাভেলিং ওয়েভস এর জন্য যে ডিস্টারবেন্স সেটাকে কমাতে সক্ষম হচ্ছে। ঠিক আছে, আবার হচ্ছে কি এটা আর একটা কাজও করে যেটা আমাদের, এটা তো ডাইরেক্ট লাইটেনিং স্ট্রোকের কথা বললাম, এর আগের দিন আমরা একটা ইনডাইরেক্ট যে লাইটেনিং স্ট্রোক বলেছিলাম, তো ইনডাইরেক্ট লাইটেনিং স্ট্রোক যেটা বলেছিলাম সেটা কি হয়, সেটাও হচ্ছে কমিয়ে দেয়, কিন্তু শুধুমাত্র যে ডাইরেক্ট লাইটেনিং স্ট্রোক কমায় তাই নয়, তার সঙ্গে হচ্ছে এটা ইনডাইরেক্ট লাইটেনিং স্ট্রোককেও কিন্তু কমাতে সাহায্য করে। ঠিক আছে, মানে ইনডাইরেক্ট লাইটেনিং স্ট্রোক তোমরা জানো যে যখন দুটো ক্লাউড এরকম, মানে একটা ক্লাউড লাইন কন্ডাক্টরের উপরে ভোল্টেজ ইনডিউস করছে কিন্তু ডিসচার্জটা লাইনের উপরে না হয়ে পার্শ্ববর্তী কোনো গাছ বা অন্য কোনো টাওয়ার সেখানে হয়ে গেল, তার জন্য কি হবে না, এই যে আমাদের লাইন কন্ডাক্টর তার মধ্যে যে জমে থাকা চার্জ সেটা তাড়াতাড়ি গ্রাউন্ডে যাওয়ার জন্য একটা হিউজ ওভার ভোল্টেজ তৈরি করে, এটাকে বলা হয় ইনডাইরেক্ট লাইটেনিং স্ট্রোক। তো সেটার সম্ভাবনাও কিন্তু আমাদের গ্রাউন্ড ওয়্যার থাকার জন্য কমে যাচ্ছে, কারণ কি গ্রাউন্ড ওয়্যারটা যেহেতু উপরে আছে, মেঘের জন্য যদি ইনডিউসড ভোল্টেজ হয় বা ইনডাইরেক্ট লাইটেনিং স্ট্রোক হয়ও সেটাও কিন্তু গ্রাউন্ড ওয়্যারেই আগে হবে, লাইন ওয়্যারে আগে হওয়ার থেকে বা লাইন কন্ডাক্টরে হওয়ার থেকে আগে আমাদের গ্রাউন্ড ওয়্যারস এর মধ্যেই হবে, কারণ সেটা উপরে আছে তাই। ঠিক আছে, আর কি এটা তো অ্যাডভান্টেজ গেল, আর ডিসঅ্যাডভান্টেজ কি, গ্রাউন্ড ওয়্যার ব্যবহার করার ডিসঅ্যাডভান্টেজ কি, কারণ হচ্ছে এটা আমাদেরকে তো এটা দিয়ে কোনো কারেন্ট তো নর্মালি যায় না, কারেন্ট ক্যারি করে তো আমাদের লাইন কন্ডাক্টর গুলোই, তাহলে গ্রাউন্ড ওয়্যারটা আমরা ইনস্টল করছি আমাদের লাইনটাকে প্রোটেক্ট করবার কাজে, কিন্তু গ্রাউন্ড ওয়্যারের মধ্যে আমরা কোনো কারেন্ট কিন্তু পাঠাতে পারছি না নর্মাল কন্ডিশনে, তাহলে এটা ইনস্টল করতে আমাদের কি লাগছে, অ্যাডিশনাল কস্ট লাগছে, এটা একটা কারণ, ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে, এটা ইনস্টল করার জন্য সেপারেট একটা কস্ট আমাদেরকে বিয়ার করতে হয়। আর একটা কি ডিসঅ্যাডভান্টেজ, আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি কোনো কারণে এই গ্রাউন্ড ওয়্যারস গুলো ছিঁড়ে যায়, কোনো কারণে ধরো গ্রাউন্ড ওয়্যার ছিঁড়ে গেল, ছিঁড়ে গেলে কি হবে, ধরো এই জায়গাতে গ্রাউন্ড ওয়্যারটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেলে কি হবে, সেই তারটা গিয়ে পড়বে কোথায়, লাইনের ওপরে গিয়ে পড়তে পারে, এই যে তারটা ছিঁড়ে গিয়ে মনে করো গ্রাউন্ড ওয়্যার ছিঁড়ে গিয়ে এই লাইনের ওপরে পড়লো, তাহলে কি হবে, তাহলে কিন্তু লাইনের মধ্যে একটা শর্ট সার্কিট তৈরি হবে, মানে যেহেতু গ্রাউন্ড ওয়্যারটা মাটিতে পোতা আছে, মানে থ্রু টাওয়ার ফুটিং রেজিস্টার, তার মানে কি যদি আমাদের লাইনের মধ্যে এটা পড়ে যায় কোনো কারণবশত ছিঁড়ে গিয়ে, তাহলে এই লাইনের মধ্যে যে কারেন্ট যাচ্ছিল সেই কারেন্টটা এবার কোন দিক দিয়ে যাবে, লাইনের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটা এই রাস্তা দিয়ে যাচ্ছিল মনে করো, গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে থ্রু এই রাস্তা দিয়ে গিয়ে এটা গ্রাউন্ডে চলে যাবে, তখন কিন্তু একটা ফল্ট ক্রিয়েট হবে। তো এটা হচ্ছে লাইনের মধ্যে একটা লাইন কন্ডাক্টরের উপরে যদি গ্রাউন্ড ওয়্যার গুলো পড়ে যায় তার জন্য কিন্তু আবার ফল্টও দেখা দিতে পারে, তো সেটা একটা সম্ভাবনা, তার জন্য দেখতে হবে যেন গ্রাউন্ড ওয়্যার গুলো প্রপার সাফিসিয়েন্ট স্ট্রেংথ যেন থাকে যাতে সহজে এগুলো ছিঁড়ে না পড়ে, ছিঁড়ে গেলে কিন্তু লাইনের উপরে পড়লে সেক্ষেত্রে লাইনে ফল্ট হয়ে লাইনের লাইনের ইন্টারাপশন ঘটাতে পারে। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল আমাদের গ্রাউন্ড ওয়্যার ব্যবহার করে প্রোটেকশন। ঠিক আছে, গ্রাউন্ড ওয়্যার ব্যবহার করে আমরা কিভাবে ট্রান্সমিশন লাইনকে প্রোটেক্ট করতে পারি, বুঝতে পেরেছো সেটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তো গ্রাউন্ড ওয়্যার আমরা দেখলাম, এবার হচ্ছে
লাইটেনিং এর হাত থেকে বাঁচানোর জন্য আরো কিছু অ্যাডিশনাল প্রোটেকশন আমাদেরকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, অ্যাডিশনাল আরো কিছু প্রোটেকশন ব্যবহার করতে হয়, যে প্রোটেকশনটার নাম হচ্ছে লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, লাইটেনিং অ্যারেস্টার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদেরকে এই লাইটেনিং এর হাত থেকে লাইনকে বাঁচানোর জন্য এবং তার অ্যাসোসিয়েটেড যে ইকুইপমেন্ট সেগুলোকেও বাঁচানোর জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, লাইটেনিং লাইটেনিং অ্যারেস্টার এটা আমরা ইউজ করে থাকি। এটা কি অ্যাকচুয়ালি, এই লাইটেনিং অ্যারেস্টার অ্যাকচুয়ালি কি? লাইটেনিং অ্যারেস্টার অথবা একে সার্জ ডাইভার্টারও বলা হয়। এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা যে হাই ভোল্টেজ যে সার্জ সেটাকে গ্রাউন্ডে পাঠাতে সাহায্য করে। হাই ভোল্টেজ যদি কোনো সার্জ তৈরি হয়, সেই হাই ভোল্টেজ সার্জকে এ গ্রাউন্ডে পাঠাতে সাহায্য করে। তাহলে লাইটেনিং অ্যারেস্টার ইট ইজ এ ডিভাইস, এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কোনো হাই ভোল্টেজ যদি সার্জ বা ওভার ভোল্টেজ যদি তৈরি হয় লাইনের মধ্যে, সেই ওভার ভোল্টেজের জন্য যে ডিসচার্জ কারেন্ট, সেই ডিসচার্জ কারেন্টকে সহজে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে এর কাজ। তা এটার মধ্যে কি থাকে অ্যাকচুয়ালি, লাইটেনিং অ্যারেস্টার সেটা মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? তো আমরা একটা লাইনকে কনসিডার করি, সাপোজ একটা আমাদের এরকম একটা লাইন আছে, এটা হচ্ছে কন্ডাক্টর, মনে করো এর মধ্যে দিয়ে পাওয়ার যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ফেজের কন্ডাক্টর, আমরা কোন একটা পার্টিকুলার ফেজের জন্য ধরো দেখাচ্ছি। তাই ফেজ কন্ডাক্টরের সঙ্গে আমাদের যে লাইটেনিং অ্যারেস্টার সেটাকে কিভাবে কানেক্ট করব? এটা হচ্ছে আমরা সবসময় প্যারালালে কানেক্ট করব। ঠিক আছে, লাইটেনিং অ্যারেস্টারকে আমরা লাইনের সঙ্গে অলওয়েজ প্যারালালে কানেক্ট করব। কিভাবে করব? ধরো এই ফেজ থেকে আমরা, এটা হচ্ছে লাইন কন্ডাক্টর, এইটা এবং গ্রাউন্ড তার মধ্যে আমাকে কানেক্ট করতে হবে। তো লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে কি থাকে বেসিক্যালি? লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে থাকে অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের একটা স্পার্ক গ্যাপ থাকে, একটা গ্যাপ থাকে। ঠিক আছে, একটা গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় স্পার্ক গ্যাপ। ঠিক আছে, এটা একটা ইলেকট্রোড, ধরো এটা আর একটা ইলেকট্রোড, এই গোল গোল করে দেখিয়েছি, এই দুটো হচ্ছে ইলেকট্রোড, এগুলোকে বলা হয় ইলেকট্রোড। ঠিক আছে, এবং এদের মধ্যে যে গ্যাপ আছে এটাকে কি গ্যাপ বলে? এই গ্যাপটাকে বলা হয় স্পার্ক গ্যাপ। এই দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্পার্ক গ্যাপ। ঠিক আছে, দুটো ইলেকট্রোড থাকছে, দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী যে গ্যাপ তাকে বলা হচ্ছে কি স্পার্ক গ্যাপ। এবং এখানে তারপরে কি থাকছে না, এখানে থাকছে আমাদের সিরিজ একটা রেজিস্টার, এর সঙ্গে সিরিজে একটা রেজিস্টার থাকছে। এই রেজিস্টারটা হচ্ছে নন লিনিয়ার টাইপ রেজিস্টার। ঠিক আছে, কি ধরনের রেজিস্টার? এটা হচ্ছে নন লিনিয়ার রেজিস্টার, মানে এমন নয় এই রেজিস্ট্যান্স সবসময় কনস্ট্যান্ট থাকে, এই রেজিস্ট্যান্স কিন্তু ভ্যারি করে। ঠিক আছে, একে বলা হচ্ছে কি নন লিনিয়ার টাইপ রেজিস্টার। কিভাবে ভ্যারি করে পরে এক্সপ্লেন করা হচ্ছে। নন লিনিয়ার রেজিস্টার। নন লিনিয়ার রেজিস্টার। তাহলে আমাদের এই হয়ে গেল ওভারঅল লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, তাহলে লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে কোন পার্টটাকে আমি লাইটেনিং অ্যারেস্টার বলবো? এখানে তো অনেকগুলো জিনিস দেখালাম, তার মধ্যে কোন অংশটাকে আমরা লাইটেনিং অ্যারেস্টার বলবো? আমরা এই টোটাল কম্পোনেন্টটাকে, এই যে আমাদের দুটো ইলেকট্রোড থেকে শুরু করে আপ টু এই লাইটেনিং যে মানে নন লিনিয়ার যে রেজিস্টার, এই টোটাল জিনিসটাকে আমরা একসাথে বলবো হচ্ছে লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, এই টোটাল জিনিসটাকে বক্সের মধ্যে, সবুজ রঙের বক্সের মধ্যে যেটা দেখালাম, তার মধ্যে দুটো ইলেকট্রোড থাকছে, কালো কালো রঙের যেটা দেখিয়েছি দুটো ইলেকট্রোড, দুটো ইলেকট্রোডের কিন্তু ঠেকানো নেই, দুটো ইলেকট্রোডের মধ্যে গ্যাপ আছে। গ্যাপটাকে কি গ্যাপ বলছি? স্পার্ক গ্যাপ। ঠিক আছে, এবং আর তার কি আছে, আর কি আছে, এখানে একটা রেজিস্টার আছে। এই রেজিস্টারটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে নন লিনিয়ার রেজিস্টার। ঠিক আছে, রেজিস্ট্যান্স ভ্যারি করে। ঠিক আছে, তো এটাই হয়ে গেল একটা বেসিক ফর্ম অফ লাইটেনিং অ্যারেস্টার। এই টোটাল জিনিসটাকে আমরা বলতে পারি কি লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল এই টোটাল জিনিসটাকে আমি এল ডট এ অর্থাৎ লাইটেনিং অ্যারেস্টার বলতে পারি। ঠিক আছে, এবার এখানে দেখো কতগুলো লক্ষণীয় ব্যাপার আছে। এটা আমাদের হচ্ছে লাইন, লাল রং দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের লাইন কন্ডাক্টর। এটা কি? এটা হচ্ছে আমাদের লাইন কন্ডাক্টর। লাইন কন্ডাক্টর থেকে আমরা গ্রাউন্ডের মধ্যে, লাইন কন্ডাক্টর এবং গ্রাউন্ডের মধ্যে একটা প্যারালাল পাথে আমরা কাকে কানেক্ট করেছি? লাইটেনিং অ্যারেস্টারকে আমরা কানেক্ট করেছি। তার মধ্যে আছে দুটো ইলেকট্রোড, দুটো ইলেকট্রোডের মাঝে আছে একটা স্পার্কিং গ্যাপ, এবং তারপরে দুটো ইলেকট্রোডের সঙ্গে সিরিজে আছে নন লিনিয়ার টাইপ রেজিস্টার। এবার এই যে গ্যাপটা,
এই গ্যাপটা হচ্ছে এমন রাখা থাকে, এমন ভাবে অ্যাডজাস্টেড থাকে যাতে আমাদের নর্মাল যখন ভোল্টেজ থাকে, মানে ধরো লাইটেনিং অ্যারেস্টারের কাজ কি, আমি কি জন্য লাগাচ্ছি, আমরা কোন রকম ওভার ভোল্টেজ যদি লাইনের মধ্যে আসে, তার হাত থেকে আমাদের লাইনের যে অন্য ইকুইপমেন্টস গুলো আছে, এই লাইনের থেকে ধরো অনেক কিছু ইকুইপমেন্ট কানেক্টেড থাকতে পারে, ধরো এখানে একটা আমার ট্রান্সফরমার আছে, থাকতেই পারে, ট্রান্সমিশন লাইনে ধরো একটা ট্রান্সফরমার এরকম কানেক্টেড থাকতে পারে, একটা সার্কিট ব্রেকার কানেক্টেড থাকতে পারে, এখানে একটা সার্কিট ব্রেকারও থাকবে, ঠিক আছে। তো এই যে ট্রান্সমিশন লাইনের যে ইকুইপমেন্টস গুলো আছে, অ্যাক্সেসরিজ গুলো আছে, ইনসুলেটার্স আছে, সেগুলোকে প্রোটেকশন করবার জন্য আমরা ইউজ করি লাইটেনিং অ্যারেস্টারকে। এবার এখানে যদি কোনো কারণবশত ওভার ভোল্টেজ আসে, হিউজ একটা ওভার ভোল্টেজ যদি আসে, তাহলে তার হাত থেকে যেন আমাদের এই ইকুইপমেন্ট গুলো সুরক্ষিত থাকে, সেইটা দেখার জন্যই আমরা, বা সেইটা সুনিশ্চিত করবার জন্যই আমরা এই লাইটেনিং অ্যারেস্টার ইউজ করি। এখন যখন সিস্টেমের মধ্যে ভোল্টেজটা নর্মাল ভোল্টেজ আছে, মনে করো এটা একটা, আমরা সিস্টেম বলছি, ধরো এটা একটা 132 কেভি সিস্টেম, ঠিক আছে, 132 কেভি সিস্টেম। এবার এখানে আমাদের যদি 132 কেভি বা তার কাছাকাছি লেভেলের ভোল্টেজ থাকে, তখন তো আর কোনো ওভার ভোল্টেজ হচ্ছে না, সেটা একটা নর্মাল ভোল্টেজ এই লাইনের পক্ষে। তাহলে নর্মাল ভোল্টেজ যখন থাকছে, তখন আমার এই লাইটেনিং অ্যারেস্টারের কাজ কি রকম হবে? তখন কি লাইটেনিং অ্যারেস্টার আমাদের লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে কি কারেন্ট ফ্লো করা উচিত? যখন নর্মাল ভোল্টেজ আছে, তখন কিন্তু লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে কারেন্ট ফ্লো করবে না। কিন্তু কেন ফ্লো করবে না? এখানে তো আমার ইলেকট্রোড আছে, এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, এখানে রেজিস্টার আছে, তাহলে কারেন্টটা ফ্লো করবে না কেন? কারণ করবে না, কারণ কি? কারণ এদের দুটো কানেক্টেড নেই, দুটো ইলেকট্রোড কিন্তু কানেক্টেড নেই, তাদের মধ্যে কি আছে? গ্যাপ আছে। এই যে দূরত্বটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ। এই গ্যাপটা এমন অ্যাডজাস্টেড করা থাকে যে নর্মাল ভোল্টেজ যদি থাকে, তাহলে কিন্তু এর মধ্যবর্তী যে অংশ, সেখানকার ইনসুলেশনের কোনো ব্রেকডাউন ঘটবে না, ঠিক আছে। মধ্যবর্তী যে এয়ার, দুটো আমাদের যে ইলেকট্রোড, তাদের মিডিলে আছে কি, ধরো এয়ার আছে, সেই এয়ারটার কিন্তু ব্রেকডাউন ঘটবে না। কখন ঘটবে না? যদি আমাদের নর্মাল ভোল্টেজ থাকে, সেই অবস্থায় এই দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী মিডিয়ামের কোনো ব্রেকডাউন ঘটবে না। আর ব্রেকডাউন যদি না ঘটে, তাহলে কারেন্ট এখান থেকে আসবে, কিন্তু এই গ্যাপ ক্রস করে আর এদিকে যেতে পারবে না। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের কোনো কারেন্ট এই রাস্তায় ফ্লোই করবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে এই রাস্তা দিয়ে কোনো কারেন্টই ফ্লো করতে পারবে না নর্মাল ভোল্টেজের পরিস্থিতিতে। কিন্তু যখন ভোল্টেজ ওভার ভোল্টেজ হয়ে যাবে, একটা হিউজ ভোল্টেজের সার্জ চলে আসবে, ঠিক আছে, তখন কি হবে? ভোল্টেজের যদি একটা সার্জ, আর একটা বৈশিষ্ট্য আছে এখানে, এখানে একটা নন লিনিয়ার রেজিস্টারও আছে। নন লিনিয়ার রেজিস্টার হচ্ছে এমন একটা রেজিস্টার যার রেজিস্ট্যান্স আমাদের নর্মাল ভোল্টেজ, যেটা সিস্টেমের যে নর্মাল ভোল্টেজ, তখন হচ্ছে এটা বেশি রেজিস্ট্যান্স অফার করবে, ঠিক আছে, একটা হিউজ রেজিস্ট্যান্স অফার করবে। মানে কোনো কারণে যদি স্পার্ক গ্যাপটা ক্রসও করে যায়, তাহলেও কিন্তু নন লিনিয়ার রেজিস্টার এত হিউজ রেজিস্ট্যান্স দেবে যে এর মধ্যে দিয়ে কারেন্ট সহজে যেতে পারবে না। কখন? না নর্মাল ভোল্টেজের অবস্থায়। কিন্তু যখন ভোল্টেজটা বেশি হয়ে যাবে, ওভার ভোল্টেজ যখন হয়ে যাবে, বা ভোল্টেজ যখন সার্জ চলে আসবে, তখন কিন্তু এই নন লিনিয়ার রেজিস্টারের রেজিস্ট্যান্সটা কমে যাবে। তো এই রেজিস্ট্যান্স কিন্তু কনস্ট্যান্ট নয়, কম ভোল্টেজে এর রেজিস্ট্যান্স বেশি থাকে, আর বেশি ভোল্টেজ দিলে রেজিস্ট্যান্সটা আবার কমে যায়। এটা হচ্ছে এমন একটা রেজিস্ট্যান্স। তাহলে কি হচ্ছে? নর্মাল ভোল্টেজ থাকা অবস্থায় প্রথমত তো স্পার্ক গ্যাপ থাকছে, যেটা এর ব্রেকডাউন ঘটতে পারছে না নর্মাল ভোল্টেজে, এবং তার জন্য এই পথে কোনো কারেন্ট ফ্লোই করছে না। এবং তারপরেও একটা প্রোটেকশন অ্যাডিশনাল হিসাবে আমাদের থাকছে এখানে একটা নন লিনিয়ার রেজিস্টার, যেটা কম ভোল্টেজে বা নর্মাল ভোল্টেজে হিউজ রেজিস্ট্যান্স অফার করে, ঠিক আছে। এখন যদি কোনো কারণে ভোল্টেজে সার্জ চলে আসে, একটা ভোল্টেজ সার্জ মানে 132 কেভি সিস্টেম মনে করো, সেখানে ভোল্টেজ সার্জ মানে হতে পারে 500 কেভি চলে এলো। এত হিউজ ভোল্টেজ যখন চলে আসবে, তখন কিন্তু এই যে মিডিয়ামটা আছে, দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী যে মিডিয়াম, মানে স্পার্ক গ্যাপ, সেই স্পার্ক গ্যাপের মিডিলে যে মিডিয়ামটা আছে, তার কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে। এবং ব্রেকডাউন যদি হয়ে যায়, তখন কি হবে? এই রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। আর কারেন্ট ফ্লো করে আসবে কোথায়? নন লিনিয়ার রেজিস্টারে আসবে। কিন্তু নন লিনিয়ার রেজিস্টারের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে বেশি যখন ভোল্টেজ হয়ে যায়, তখন কিন্তু কম রেজিস্ট্যান্স অফার করে। মানে একটা হিউজ ওভার ভোল্টেজ চলে এলে তখন কিন্তু রেজিস্ট্যান্সটা খুব কমে যাবে, এবং সহজেই সমস্ত যে কারেন্ট, সেটা এই দিক দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে। মানে সিস্টেমের ভোল্টেজটা এই পাথে গ্রাউন্ডে চলে যাবে। তাতে কি সুবিধা হলো? তাতে সুবিধাটা এটাই হলো যে আমাদের যে ওভার ভোল্টেজটা ছিল, ওভার ভোল্টেজের জন্য যে হিউজ ডিসচার্জ হওয়ার ছিল, সেই ডিসচার্জটা আমার এই লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে দিয়েই হয়ে গেল। তার মানে আর কিন্তু এই দিকে আর কোনো এক্সট্রা কারেন্ট কিন্তু যাবে না, বা ওভার ভোল্টেজটা এই রাস্তা দিয়ে কিন্তু আর যাবে না। মানে আমরা যদি এখানে কোনো একটা ইকুইপমেন্টকে রাখতাম,
একটা ধরো ট্রান্সফরমার রেখেছি, সেই ট্রান্সফরমারের মধ্যে কিন্তু আর এই ওভার ভোল্টেজটা গেল না, ওভার ভোল্টেজটা এই দিক দিয়ে এলো, এখান দিয়ে এলো, এসে এই লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে গেল, ডিসচার্জ হয়ে গেল। তাতে কি হলো, আমাদের এই ট্রান্সফরমার, এটা একটা ইকুইপমেন্ট, কস্টলি ইকুইপমেন্ট, এর মধ্যে কিন্তু আর লাইটেনিং এর যে ডিসচার্জটা, সরি, বা কোনো ওভার ভোল্টেজের যে ডিসচার্জ, সেটা কিন্তু এই লাইটেনিং, এই কস্টলি ইকুইপমেন্টের মধ্যে কিন্তু আর হলো না, হয়ে গেল আমাদের লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে দিয়ে। তার মানে কি হলো, লাইটেনিং অ্যারেস্টার আমাদের যে ইকুইপমেন্ট, যাকে প্রোটেক্ট করার জন্য আমরা একে লাগিয়েছিলাম, সেই ইকুইপমেন্টটাকে কিন্তু প্রোটেক্ট করে ফেলবে। ঠিক আছে, তো এইভাবে লাইটেনিং অ্যারেস্টার আমাদের যে সিস্টেমের যে অন্যান্য ইকুইপমেন্টস গুলো আছে, যেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা একে ইউজ করছি, তাকে প্রোটেক্ট করতে পারছে। ঠিক আছে, এটাই হচ্ছে লাইটেনিং অ্যারেস্টারের মেন ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে বুঝতে পারলে এর মধ্যে কি কি আছে লাইটেনিং অ্যারেস্টারটা? সামন্ত, সোমেন সামন্ত, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, কি থাকে বলতে এটা, কি এই দুটো কি স্যার গোল গোল করে দেখতে দেখানো হয়েছে এগুলো? পাচ্ছেন না? হ্যাঁ, একটু দাঁড়ান দাঁড়ান, আমার ইয়েটা আপনার স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? না স্যার, প্রেজেন্টিং তো করা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার দেখতে বাকিটা পাচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আমার একটু ইয়ে হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, স্যার কি বলছেন বলুন। বলছি এই যে গোল গোল দুটো দেখিয়েছি, এই দুটো অ্যাকচুয়ালি কি, এগুলোকে কি বললাম? ইলেকট্রোড স্যার, এগুলো ইলেকট্রোড। ইলেকট্রোড। আর হ্যাঁ, দুটোর মধ্যে যে গ্যাপ আছে তাকে কি বলছি? ওই দুটোর স্পার্ক মধ্যে গ্যাপ। স্পার্ক গ্যাপ। স্পার্ক হ্যাঁ, গ্যাপের বৈশিষ্ট্য কি? এর মধ্যে দিয়ে কারেন্ট নর্মাল ভোল্টেজে ফ্লো করবে স্পার্ক গ্যাপের মধ্যে দিয়ে? না নর্মাল স্যার, ভোল্টেজ নর্মাল যখন বলতে থাকবে, তখন দুটোর মধ্যে যে মিডিয়ামটা আছে, ওই আচ্ছা, ওই তখন ইয়ে হবে না। হ্যাঁ, আর যখন ওই 132 কেবি বা যেটা সার্চ বললেন, 500 কেবির মতো, 132টা তখন ধরে নর্মাল ভোল্টেজ, ঠিক আছে, এই নর্মাল এই ভোল্টেজ। লাইনের নর্মাল ভোল্টেজ ধরো 132 বলেছি, মানে সার্জ হলে ধরো 300 400 500 এরকম কিছু হলো। 500 কেবি হলে তখন ওই হুম, মিডিয়ামটা ইয়ে হয়ে যাবে। আর ওই হ্যাঁ, নন লিনিয়ারের ওই যে রেজিস্টার, ওইটা একটা বৈশিষ্ট্য, যেটা মানে ওভার ভোল্টেজ হলে তখন ওর রেজিস্ট্যান্স খুবই কম হয়, যার হ্যাঁ, ফলে হ্যাঁ, মানে যা এক্সট্রা ভোল্টেজ ওটা ইয়ে হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। মানে এক্সট্রা ভোল্টেজের জন্য যে কারেন্টটা সেটা এই রাস্তা দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, তার জন্য কি হলো, আর এক্সট্রা ভোল্টেজটা এই রাস্তায় আর আসতে পারলো না। ঠিক আছে, এই রাস্তায় আমাদের অন্য ইকুইপমেন্ট ছিল, সেগুলো প্রোটেক্টেড হয়ে গেল। ঠিক আছে, ওই তো এটাই হচ্ছে। যেটা বলছিলেন ওই যে নন লিনিয়ার, ওটা হ্যাঁ, ম্যাটেরিয়ালটা স্যার কি বলুন তো, একটু আগেও একবার বলেছিলেন ট্রান্সফরমারে যে দেওয়া থাকে এই লো টেনশন, এখানে যে মানে যে কোনো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে ওটা দেওয়া থাকে, আগেও হ্যাঁ, হ্যাঁ, বলেছিলেন। এটা হচ্ছে, ওটা হচ্ছে তোমার মেটাল অক্সাইড ভেরিয়েস্টার। ঠিক আছে, মেটাল অক্সাইড মেটাল এমওভি, অক্সাইড। মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার বলে ওটাকে। ঠিক আছে, পরে বলছি, হ্যাঁ, এগুলো পরে এক্সপ্লেন করছি। বিভিন্ন ধরনের যে মানে বিভিন্ন ধরনের আবার লাইটেনিং অ্যারেস্টার আছে, তোমাদের আছে কি সিলেবাসের মধ্যে এই ক্লাসিফিকেশন গুলো আছে, লাইটেনিং অ্যারেস্টারের যে ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো আমরা মেনলি 5 রকমের লাইটেনিং অ্যারেস্টারের কথা পড়বো। ঠিক আছে, 5 রকমের আমরা লাইটেনিং অ্যারেস্টারের কথা এখন পড়বো। ঠিক আছে, প্রথমেই হচ্ছে দেখো কি 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 ধরনের, একটা হচ্ছে রড টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, রড গ্যাপ টাইপ। দেখো এখানে হচ্ছে 5 রকমের লাইটেনিং অ্যারেস্টারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কি রড গ্যাপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, যেখানে মানে গ্যাপটা কি ধরনের আছে, মানে এই যে স্পার্ক গ্যাপটা বললাম না, এটা তো ইন জেনারেল বলেছি, এটা কোনো মানে এটা এটা হচ্ছে ইন জেনারেল ছবি। ঠিক আছে, তো এখানে আমরা যে স্পার্ক গ্যাপটা কি টাইপের হবে তার উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের লাইটেনিং অ্যারেস্টারের কথা বলা হয়। তার মধ্যে কি কি টাইপস আছে না, প্রথমত হচ্ছে রড গ্যাপ লাইটেনিং অ্যারেস্টার। নেক্সট হচ্ছে কি হর্ন গ্যাপ, এটা হচ্ছে দুটো রড থাকে, বেসিক্যালি দুটো রড, সিম্পল রড, তাদের মধ্যে গ্যাপ থাকে, এটাকে বলা হয় রড গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। নেক্সট হচ্ছে হর্ন গ্যাপ। হর্ন মানে কি সিং, ঠিক আছে, সিং, তোমরা দেখেছো গরু, এদের সিং থাকে। ঠিক আছে, সেই গরুর সিং এর মতো একটা হর্ন। ঠিক আছে, হর্ন হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার এটা হয়। নেক্সট হচ্ছে কি মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, মাল্টি গ্যাপ মানে এখানে এরকম একটা সিঙ্গেল গ্যাপ থাকে না, অনেকগুলো গ্যাপ থাকে, এটাকে বলা হয় মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। আর নেক্সট হচ্ছে কি এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার। এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার, এটা পরে ডেসক্রাইব করা হবে এর মধ্যে কি বিশেষত্ব আছে এক্সপালশন টাইপের মধ্যে। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের ভালভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ভালভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, তো এইগুলো 5 রকমের টোটাল লাইটেনিং অ্যারেস্টার আছে। এবার এক এক করে আমরা দেখবো যে কোনটা কি ধরনের লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, স্যার মাল্টি গ্যাপটা কি বললেন?
এই যে রড গ্যাপ বা হর্ন গ্যাপ, এগুলোতে একটা মাত্র গ্যাপ থাকে, মানে এখানে যে এই যে লাইট দুটো দেখালাম না ছবিটা, এই যে ছবিটা জেনারেলাইজ ছবি, এখানে আমাদের গ্যাপ কটা আছে? একটাই গ্যাপ আছে। স্পার্ক গ্যাপ কটা আছে? একটাই আছে না? এরকম যদি একের হুম। বেশি সংখ্যক গ্যাপ যদি থাকে কোনো লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে, তাকে আমরা বলবো মাল্টি গ্যাপ। ঠিক আছে, এখানে গ্যাপ একটা আছে, কিন্তু একটাই যে থাকবে সবকিছুতে তা নয়, মাল্টিও থাকতে মানে অনেকগুলো থাকতে পারে, তাকে আমরা বলবো কি মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, তো এক এক করে দেখা যাক কোনটা কি। প্রথমে হচ্ছে আমাদের রড গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। এটা হচ্ছে খুবই একটা সিম্পল টাইপের একটা লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, এখানে কি থাকে? এখানে হচ্ছে দুটো রডস থাকে, দুটো রড থাকে, এটা তোমরা দেখেও থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে দুটো রড থাকে, এবং এই দুটো যে রড, তারা একটা রড হচ্ছে কিসের সঙ্গে কানেক্টেড থাকবে? একটা রড হচ্ছে আমাদের লাইনের সঙ্গে কানেক্টেড থাকবে। ঠিক আছে, যে লাইন থেকে ওভার ভোল্টেজটা আসবে সেই লাইনের সঙ্গে একটা দিক কানেক্টেড থাকবে, আর একটা দিক আরেকটা রডকে কোথায় কানেক্টেড করা হবে? আরেকটা রডকে কানেক্টেড করা হবে গ্রাউন্ডে বা আর্থে। ঠিক আছে, এবার এই যে ডিস্টেন্সটা, যা ডিস্টেন্স যেটা থাকবে, একটা জিনিস দেখতে হবে যে এই যে ডিস্টেন্স বিটুইন দ্য গ্যাপ অ্যান্ড দ্য ইনসুলেটর মাস্ট নট বি লেস দ্যান 1/3 অফ দ্য গ্যাপ লেন্থ, সো দ্যাট দেয়ার মে রিচ দ্য ইনসুলেটর অ্যান্ড ড্যামেজ ইট। মানে অ্যাকচুয়ালি আমরা এগুলোকে ইউজ করি কোথায় না, আমাদের ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা ট্রান্সফরমারের বুশিং এর ক্ষেত্রে। ঠিক আছে, ট্রান্সফরমারের বুশিং এ আমরা মেনলি ইউজ করে থাকি। ঠিক আছে, দেখাচ্ছি, পরের পিকচারটা আমরা দেখাবো। তার আগে আমি একটু বলে নিই যে আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন দ্য গ্যাপ রিমেন্স নন কন্ডাক্টিং, মানে যখন নর্মাল ভোল্টেজ থাকছে লাইনে, তখন এই গ্যাপটার মধ্যে কোনো রকম কোনো কারেন্ট যাবে না। কিন্তু যখনই কোনো একটা হাই ভোল্টেজ সার্জ লাইনের মধ্যে চলে আসবে, তখন কি হবে না, এই গ্যাপটার মধ্যে যে এয়ার আছে সেটার মধ্যে একটা, মানে এই গ্যাপটাকে আমরা স্পার্ক গ্যাপও বলতে পারি, সেখানে একটা স্পার্ক তৈরি হবে। ঠিক আছে, হিউজ ওভার ভোল্টেজ চলে এলে এই গ্যাপটার মধ্যেকার যে মিডিয়াম তার ব্রেকডাউন হয়ে যাবে এবং সেখানে একটা স্পার্ক তৈরি হবে। এবং সেই স্পার্কের জন্য কি হবে, একটা যে সার্জ কারেন্ট, সেটা ওই রড, দুটো রডের মধ্যবর্তী যে গ্যাপ সেটার পাত দিয়ে নিচের রডটা হয়ে গ্রাউন্ডে চলে যাবে। এবং এই এর মাধ্যমে কি হবে না, excess charge on the line due to the surge is harmlessly connected to the conducted to the ground। মানে এই যে আমাদের এক্সেস যে চার্জটা লাইনের মধ্যে হয়েছিল, ওভার ভোল্টেজ হয় কেন? এক্সেস চার্জের জন্যই ওভার ভোল্টেজ হয়, আমরা তো জানি চার্জের জন্যই এই ওভার ভোল্টেজটা হয়। এবার এই ওভার ভোল্টেজটা যেটা হয়েছে, সেই ওভার ভোল্টেজটা থ্রু এই যে আমাদের রড গ্যাপ, তার মাধ্যমে গ্রাউন্ডে কন্ডাকশন হয়ে গেল, এবং এর জন্য আমাদের যে ইকুইপমেন্টটা আছে তাদের কোনো ক্ষতি হলো না। তার জন্যই বলছি হার্মলেসলি এটা গ্রাউন্ডে কন্ডাকশনটা হয়ে গেল। এবার আমরা এর পিকচারটা দেখব। এটা কি? এটা হচ্ছে একটা রড গ্যাপ টাইপ আমাদের লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, এই ধরনের ছবি আমরা দেখেছি, এ ধরনের আমরা দেখেছি, আমরা কোথায় দেখেছি এই ধরনের জিনিস? ট্রান্সফরমারের বুশিং এর ক্ষেত্রে আমরা দেখেছি। এটা একটা ট্রান্সফরমারের বুশিং এর ছবি। ঠিক আছে, ধরো এটা একটা ফেজ, এটা কি, এটা ধরো একটা পার্টিকুলার ফেজ, এরকম তিনটে ফেজে তিনটে থাকবে, বুশিং থাকে ট্রান্সফরমারের যে বুশিং আমরা জানি। ঠিক আছে, ধরো এটা একটা 33 কেবি, বা ধরো এটা একটা 33 কেবি লাইন। ঠিক আছে, 33 কেবি একটা লাইন। হ্যাঁ, এটা কি এইচভি সাইড, ট্রান্সফরমারের যে এইচভি সাইড, সেখান থেকে একটা লাইন টেনে বুশিং এর মাধ্যমে ট্রান্সফরমারে যে ভেতরে ঢোকে, সেটা কিসের মাধ্যমে ঢোকে? তোমরা দেখেছো এরকম টাইপের একটা জিনিস থাকে, এরকম টাইপের একটা জিনিসের মাধ্যম দিয়ে ঢোকে এটা। এই যেটা ছবিটা এখানে দেখানো আছে এরকম টাইপের জিনিস, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বুশিং। ঠিক আছে, ট্রান্সফরমারের বুশিং। ট্রান্সফরমারে কটা বুশিং থাকে? এইচভি সাইডে এবং এলভি সাইডে। ঠিক আছে, দুদিকে দুটো বুশিং থাকে, মানে টোটাল হচ্ছে এইচভি সাইডের বুশিং আছে আর এলভি সাইডেও বুশিং আছে। তো এরকম হচ্ছে বুশিং, এর মাধ্যমে কি হয় যে লাইন কন্ডাক্টর যেটা আছে, ধরো কোন একটা ফেজের কন্ডাক্টর, সেটা এই বুশিং এর মাধ্যম দিয়ে ট্রান্সফরমারের ভেতরে যে ওয়াইন্ডিংস গুলো আছে সেই ওয়াইন্ডিংস গুলোর মধ্যে কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে, ট্রান্সফরমারের ভেতরে যে ওয়াইন্ডিং সেখানে কানেক্টেড হয়, কিন্তু ঢুকবার রাস্তাটার পথে পড়ে কে? বুশিংটা পড়ে। এটা হচ্ছে একটা ধরনের ইনসুলেশনের প্রোভাইড করে। ঠিক আছে, এটা একটা টাইপ অফ ইনসুলেশনও বটে। এখন এই বুশিং এর অ্যাক্রসে আমরা কি কানেক্ট করে রেখেছি? দেখো, বুশিং এর অ্যাক্রসে এখান থেকে একটা রড কানেক্ট করে রেখেছি, আর এদিক থেকে আরেকটা রড কানেক্ট করে রেখেছি। ঠিক আছে, দুটো রড, বুশিং এর দুটো প্রান্ত থেকে দুটো রড আমরা কানেক্টেড করে রেখেছি। তাহলে এই যে রডটা, উপরের যে রডটা, এটা কত ভোল্টেজে আছে? এই রডের ভোল্টেজ কত হবে? এখানে কত ভোল্টেজ পড়েছে? যে লাইনের যে 33 কেবি যদি হয় এটা, তাহলে এখানেও 33 কেবি পড়বে। ঠিক আছে, তার মানে একটা রড কানেক্টেড টু লাইন ভোল্টেজ, আর একটা রড যেটা আছে এটা হচ্ছে কার সঙ্গে? এটা হচ্ছে ধরো বুশিং এর শেষ প্রান্তে আছে, মানে এটা হচ্ছে ট্রান্সফরমারের যে বডি তার সঙ্গে যুক্ত আছে বলা যেতে পারে। এবং ট্রান্সফরমারের বডিটা আবার কি করা থাকে? গ্রাউন্ড করা থাকে। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা হচ্ছে গ্রাউন্ড পোটেনশিয়ালে আছে, এটা হচ্ছে
গ্রাউন্ড পোটেনশিয়ালে আছে। ঠিক আছে, তার মানে দুটো রড দুটো আলাদা আলাদা পোটেনশিয়ালে আছে। একটা হচ্ছে 33 কেবি, যদি এটা 33/11 কেবি একটা ট্রান্সফরমার আমি ধরে নিই, তাহলে একটা সাইড 33 কেবি সাইডের সঙ্গে যুক্ত আছে, আর একটা সাইড গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে। তাহলে এই যে মিডিয়াম আছে, মধ্যবর্তী স্থানে কে আছে? এআর আছে। এখানটায় কে আছে? এআর আছে। এই এআর এর কোনো ব্রেকডাউন কিন্তু ঘটবে না। নর্মাল যখন 33 কেবি ভোল্টেজ থাকবে তখন কোনো রকম কোনো ব্রেকডাউন এখানে ঘটবে না। কিন্তু এই 33টায় যদি কোনো কারণে ভোল্টেজ সার্জ চলে আসে, মনে করো 100 কেবি চলে এলো কোনো কারণে, 33-এর জায়গায় 100 কেবি চলে এলো, তখন তো আর এটা ব্রেকডাউন হয়ে যাবে। তখন কিন্তু এই গ্যাপটা এরকমই অ্যাডজাস্টেড করা থাকে যে ওভার ভোল্টেজ যদি চলে আসে তখন কিন্তু আর এই গ্যাপটা এরকম নন কন্ডাক্টিং থাকবে না। তখন কি হবে? এই গ্যাপের মধ্যে দিয়ে যে স্পার্ক হবে না, লাইনে ভোল্টেজ ওভার ভোল্টেজ এলে একটা স্পার্ক তৈরি হবে, সেই স্পার্কটা এই দিক দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, তখন কিন্তু এটা কন্ডাক্টিং হিসাবে ব্যবহার করবে। ঠিক আছে, ওভার ভোল্টেজ চলে এলে তখন আর এই গ্যাপটা গ্যাপের মতো বিহেভ করবে না, এটা একটা কন্ডাক্টরের মতো বিহেভ করবে, মানে এর মধ্যে দিয়ে কন্ডাকশন হতে থাকবে আর কি। ঠিক আছে, এবং তার ফলে কি হবে? সেই সার্জটা আমাদের গ্রাউন্ডে চলে গেল। আর গ্রাউন্ডে চলে যাওয়ার জন্য কি হলো, আদারওয়াইজ যদি গ্রাউন্ড আমরা যদি এটা না রাখতাম তাহলে যেত কোন দিক দিয়ে? যদি আমরা এই গ্যাপটা না রাখতাম তাহলে যেত আমার ইনসুলেটরের মধ্যে দিয়ে যেত, ইনসুলেটরের মধ্যে দিয়ে যেত গ্রাউন্ডে। এবার এই ইনসুলেটর বা বুশিং এর মধ্যে দিয়ে যখনই যেত, এই বুশিং গুলো তো আর এত হিউজ ভোল্টেজ উইথস্ট্যান্ড করার জন্য ডিজাইন করা হয়নি। তাহলে কি হতো? এই বুশিং গুলো তখন কি হতো? ড্যামেজ হয়ে যেত। এবং ট্রান্সফরমারের বুশিং ড্যামেজ হয়ে গেল মানে ট্রান্সফরমারটা পুরো রিপেয়ার করতে হবে, এবং ট্রান্সফরমারের ভেতরেও সেই ভোল্টেজ সার্জটা ঢুকে পড়তে পারতো, এবং ট্রান্সফরমারের ওয়াইন্ডিং গুলোকেও ড্যামেজ করে দিতে পারতো। এত কিছু ক্ষতি ঘটতে পারতো যদি এই আমরা রড গ্যাপটাকে এখানে না রেখে ওভার ভোল্টেজের হাত থেকে একে প্রোটেক্ট করতে না পারতাম। ঠিক আছে, তো এই কারণে এখানে ট্রান্সফরমারের যে বুশিং তার একপাশে এরকম রড গ্যাপ কানেক্ট করে থাকে। ঠিক আছে, এরকম রড গ্যাপ কানেক্ট করা থাকে, যাতে কি হয়, কোনো ওভার ভোল্টেজ এলে এই যে দুটো রড গ্যাপ তাদের মধ্যবর্তী যে স্পার্ক গ্যাপ তার মধ্যে দিয়েই লাইটেনিং এর ডিসচার্জ বা ওভার ভোল্টেজের যে ডিসচার্জ সেটা সম্পূর্ণ হতে পারে, এবং আমাদের যে ট্রান্সফরমার বুশিং সেটা কিন্তু প্রোটেক্টেড থাকে, তার কোনো ক্ষতি হয় না। এবার এইটা করবার সময় কি বলতে পারি, এই যে রডটা, উপরের রডটা কার সঙ্গে কানেক্টেড? এবার ছবিতে দেখো, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি উপরের রডটা হচ্ছে কানেক্টেড টু লাইন। বুঝতেই পারছো, এটা হচ্ছে লাইনের সঙ্গে যুক্ত আছে, আর নিচের রডটা কানেক্টেড টু আর্থ, নিচের রডটা আর্থের সঙ্গে যুক্ত আছে। আর এটা কি? ট্রান্সফরমারের বুশিং, এটা তো বললাম। আর একটা জিনিস দেখতে হবে যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গ্যাপ অ্যান্ড দ্য ইনসুলেটর, এই যে গ্যাপ এবং ইনসুলেটরের মধ্যে ডিস্টেন্স কতটা, গ্যাপ আর ইনসুলেটরের মধ্যে যে ডিস্টেন্স, রড গ্যাপের সঙ্গে ইনসুলেটরের ডিস্টেন্স কতটা, এই দূরত্বটাকে আমরা বলছি তো, এই দূরত্বটা গ্যাপ থেকে, রড গ্যাপ থেকে যে ইনসুলেটর, এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা যদি দেখি, সাপোজ যদি আমরা এই দূরত্বটাকে পি বলি, সাপোজ এই দূরত্বটাকে যদি আমরা পি বলি, এর একটা মান আছে। ঠিক আছে, এর একটা মান হতে হবে, সেটা কত? ইট মাস্ট নট বি লেস দ্যান 1/3 অফ দ্য গ্যাপ লেন্থ। এই গ্যাপের যা লেন্থ, এই গ্যাপের লেন্থ কত? এখান থেকে এইটুকুটা, এইটুকুটাকে আমরা বলছি গ্যাপের লেন্থ। ঠিক আছে, গ্যাপের লেন্থ, এয়ার গ্যাপ যেটা আছে তার লেন্থ হচ্ছে এইটা। তো এই যে গ্যাপের যা লেন্থ আছে তার 1/3 ভাগের থেকে যেন অন্তত বড় হয়। মানে যদি আমরা বলি ফর এক্সাম্পল যদি আমরা এই গ্যাপটাকে বলি সাপোজ 20 সেন্টিমিটার, ফর এক্সাম্পল, ধরো এটা 15 সেন্টিমিটার, ফর এক্সাম্পল আমি এই গ্যাপটা বললাম 15 সেন্টিমিটার গ্যাপ আছে ফর এক্সাম্পল, তাহলে এই দূরত্বটা মিনিমাম কত হতে হবে? এই যে ইনসুলেটর থেকে আমাদের যে রড গ্যাপের দূরত্ব, এটা মিনিমাম কত হতে হবে? মিনিমাম 5 সেন্টিমিটারের থেকে বেশি হতেই হবে। ঠিক আছে, মানে এই রড গ্যাপের যা দূরত্ব তার 1/3 ভাগের থেকে যেন এই দূরত্বটা বেশি থাকে। ঠিক আছে, এই পি ডিস্টেন্সটা, পি, ইট শুড বি গ্রেটার দেন, মাস্ট বি গ্রেটার দেন 1/3, মাস্ট বি গ্রেটার দেন 1/3 অফ দ্য রড গ্যাপ। ঠিক আছে, অফ রড গ্যাপ, মানে রড গ্যাপের যে দূরত্ব তার 1/3 ভাগের থেকে যেন অন্ততপক্ষে বেশি হয়। এটা একটা থাম্ব রুল বলা আছে। ঠিক আছে, এটা কেন বলা আছে? এটা বলা আছে এই কারণে, যদি খুব কাছাকাছি হয়ে যায়, ধরো এই পিক যে দূরত্বটা, এটা যদি খুব কাছাকাছি হয়ে যায় তখন কি হবে? যখন ধরো এখানে ওভার ভোল্টেজ এসেও গেছে, ওভার ভোল্টেজের জন্য স্পার্কিংটা হচ্ছে এই রাস্তা দিয়ে, যদি এই দূরত্বটা খুবই কম হয়, সেই স্পার্ক তো এখানেও ঠেকতে পারে, এখান দিয়েও তো চলে আসতে পারে, ঠেকে যেতে পারে। ঠিক আছে, তার জন্য এই গ্যাপটা রাখা থাকে একটু বেশি। আদারওয়াইজ যদি স্পার্কটা এখানে ঠেকে যেত তাহলে আমাদের কোনো লাভই হতো না, তাহলে তো যেটার জন্য আমরা করলাম এটাকে ইউজ, সেই পারপাসটাই সার্ভ হতো না, কারণ সেই স্পার্কটা এই ইনসুলেটরটার ক্ষতি করে দিত তখন। ঠিক আছে, সেই কারণে ইনসুলেটর থেকে এই যে রড গ্যাপ তার একটা মিনিমাম ডিস্টেন্স রাখা থাকে, সেই ডিস্টেন্সটাকে আমি সাপোজ পি বলছি। এই পি দূরত্বটা অন্ততপক্ষে যে রড যে গ্যাপ আছে সেই রড গ্যাপের দূরত্বের থেকে অন্ততপক্ষে যেন 1/3 ভাগের থেকে বেশি হয়। ঠিক আছে, রড গ্যাপের যে দূরত্ব তার 1/3 ভাগের থেকে যেন অন্ততপক্ষে বেশি হয়।
তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি? এই রড গ্যাপ হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে এক ধরনের লাইটেনিং অ্যারেস্টার, ঠিক আছে? রড গ্যাপ টাইপ, এটা হচ্ছে লাইটেনিং অ্যারেস্টার, এটা হচ্ছে খুবই পপুলারলি ইউজড হয়। তো এটার এবার অ্যাডভান্টেজ তো বুঝতেই পারছো, এটা কস্ট বেশি নয়। যে রড গ্যাপ টাইপ যে আমাদের অ্যারেস্টার, এর কস্ট কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ তো কিছু আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা এটাই যে মনে করো কোনো একটা কারণে সার্জ চলে এলো সিস্টেমের মধ্যে, ধরো একটা সার্জ চলে এলো 33 কেভি ধরো লাইনের ভোল্টেজ, কোনো কারণে মনে করো এখানে 100 কেভি চলে এলো, ঠিক আছে? 100 কেভি ধরো ফিউ মিলি সেকেন্ডের জন্য এলো বা মাইক্রো সেকেন্ডের জন্যই এলো। তার জন্য কি হবে, এখানে স্পার্ক তৈরি হয়ে যাবে, স্পার্ক হয়ে এখানে ডিসচার্জ হয়ে যাবে। কিন্তু তারপরে ধরো নিজের থেকেই এই 100 কেভিটা কমে গিয়ে আবার 33 কেভি হয়ে গেল, ঠিক আছে? মনে করো কোনো কারণে সিস্টেমের মধ্যে একটা ওভার ভোল্টেজ এলো, এরকম এরকম একটা ওভার ভোল্টেজ হঠাৎ করে এলো, তার ম্যাগনিটিউডটা মনে করো এটা 100 কেভি, ঠিক আছে? ফর এক্সাম্পল এই ম্যাক্সিমাম ভ্যালুটা মনে করো 100 কেভি, ঠিক আছে? এই 100 কেভি একটা ভোল্টেজ যদি চলে আসে, স্পার্ক গ্যাপ তো ব্রেকডাউন হবে, স্পার্ক গ্যাপ ব্রেকডাউন হয়ে এখানে একটা আর্ক তৈরি হয়ে যাবে। কিন্তু এটা ধরো ট্রানজিয়েন্ট, মানে ভেরি লো ডিউরেশনের জন্য ছিল 100 কেভিটা, আবার খুব কম সময়ের মধ্যেই ধরো নর্মাল ভোল্টেজ ফিরে এসছে। কিন্তু একবার যদি এখানে স্পার্ক শুরু হয়ে যায়, সেটা কিন্তু নর্মাল ভোল্টেজ ফিরে এলেও কন্টিনিউ করবে, ঠিক আছে? স্পার্ক একবার শুরু হয়ে গেলে তাকে বোঝানোর জন্য এখানে কোনো সিস্টেম রাখা থাকছে না, মানে যেটা আমরা নন লিনিয়ার রেজিস্টারের কথা বলেছিলাম, যেটা রেজিস্ট্যান্সটা আমার বেশি ভোল্টেজ হলে কমে যায়, কম ভোল্টেজ হলে বেড়ে যায়, নন লিনিয়ার রেজিস্টার, সেই ব্যাপারটা কিন্তু এই ধরনের যে আমাদের লাইটেনিং অ্যারেস্টার তার মধ্যে নেই। এখানে কোনো নন লিনিয়ার রেজিস্টার কিন্তু নেই, আছে কি শুধু একটা স্পার্ক গ্যাপ আছে, দুটো রড আছে তাদের মধ্যে একটা গ্যাপ আছে, ব্যাস এইটুকুই। এখানে কোনো আমাদের এক্সট্রা অ্যাডিশনাল কোনো রেজিস্টার নেই নন লিনিয়ার টাইপ, যেটার কারণে সেই আর্ক যদি একবার শুরু হয়ে যায় ওভার ভোল্টেজের জন্য, সেটাকে কিন্তু বন্ধ করার মতো কোনো উপায় এক্ষেত্রে থাকছে না। তো যেহেতু এখানে কোনো এক্সট্রা উপায় আমাদের থাকছে না, তার জন্য এই আর্কটা একবার শুরু হয়ে গেলে সেটা কিন্তু কন্টিনিউ করতেই থাকবে, ঠিক আছে? তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এক্ষেত্রে, এই ধরনের যে রড গ্যাপ টাইপ অ্যারেস্টার তার ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ এটা, ঠিক আছে? আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো কারণে যদি এক্সেসিভলি হিট তৈরি হয় না, ধরো হিট তৈরি হলো, মানে যখন এরকম স্পার্কিং হবে এখানে তো হিউজ কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে মানে প্রচুর হিট তৈরি হচ্ছে। এই হিটের জন্য এখানে যে রড গ্যাপ যেটা আছে, সেই রড গ্যাপের মেটেরিয়াল গুলো কিন্তু গলে যেতে পারে, ঠিক আছে? রড গ্যাপের মেটেরিয়াল দুটো রড রড দুটোই গলে যেতে পারে, এত হিট তৈরি হয়, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আবার হচ্ছে বিভিন্ন রকমের পরিস্থিতি, ক্লাইমেটিক কন্ডিশনের উপরে পারফরমেন্সটা নির্ভর করছে, মানে কোথাও তাপমাত্রা বেশি, কোথাও তাপমাত্রা কম, কোথাও আবার রেনফল বেশি হয়, কোথাও রেনফল কম হয়, কোথাও আর্দ্রতা বেশি হয়, হিউমিডিটি বেশি হয়, কোথাও হিউমিডিটি কম হয়। তো এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপরে নির্ভর করে যে কত ভোল্টেজ এলে এর পারফরমেন্স, মানে কত ভোল্টেজে এক্স্যাক্টলি এই স্পার্ক গ্যাপের ব্রেকডাউনটা হবে। এই যে দুটো ইলেকট্রোড, সেই দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী যে গ্যাপ, এই গ্যাপের ব্রেকডাউনটা কত ভোল্টেজে হবে সেটা কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে নির্ভর করে, মানে এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরে নির্ভর করে। এমন নয় যাই এনভায়রনমেন্ট হয়ে যাক আমার একটা পার্টিকুলার ভোল্টেজেই ব্রেকডাউন হবে, তা কিন্তু হয় না। ইট ডিপেন্ডস অন এক্সটার্নাল ফ্যাক্টরস। তার মানে কত ভোল্টেজে সার্জ এলে এটা প্রোটেকশন দিতে পারবে সেটাও কিন্তু নির্ভর করছে এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলোর উপরে, ঠিক আছে? তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। তো মেনলি বলতে পারি যে এটা একটা ব্যাকআপ প্রোটেকশন হিসাবে আমরা মেন অ্যারেস্টারের সঙ্গে ইউজ করতে পারি। এটাই যে মেন প্রোটেকশন হবে এটা ঠিক নয়। যদি লো ভোল্টেজ সিস্টেম হয়, ঠিক আছে, লো ভোল্টেজ মানে আপ টু 33 কেভি সিস্টেম পর্যন্ত আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা ইউজ করে থাকি, ঠিক আছে? কিন্তু আরো যদি মানে হায়ার ভোল্টেজ 33 কেভি সাইডেও কিন্তু আমরা শুধুমাত্র এটা ইউজ করি না, সেখানেও একটা এইচভি সাইডেও একটা লাইটেনিং অ্যারেস্টার সেপারেট কিন্তু থাকে, এটাও থাকে, এটা ট্রান্সফরমারের বুশিং এর অ্যাক্রসে থাকে। কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদের এক্সট্রা অ্যাডিশনাল যে মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ যে আমাদের রেজিস্টার আছে, ঠিক আছে, এমওভি টাইপ যে আমাদের লাইটেনিং অ্যারেস্টার আছে, সেটাকে আমরা ইউজ করি। তার সঙ্গে এটা হলো একটা ব্যাকআপ, এটাও একটা ব্যাকআপ, মানে এটা মেন নয়, এর সঙ্গে আর একটা কিছু থাকবে, তার সঙ্গে এটা ব্যাকআপ হিসাবে থাকবে, কারণ এখানে অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই লাইটেনিং অ্যারেস্টার রড গ্যাপ টাইপ যেটা বলা হলো, সুমিত সাহা, হ্যাঁ স্যার, রড গ্যাপ টাইপটা বুঝতে পারলে? এই গ্যাপটা হ্যাঁ, স্যার। ছোট রাখা হয় কেন, গ্যাপটা কেন ছোট রাখতে হয়, মানে সরি ছোট কেন রাখা যায় না? পিটা তো আমরা চাইলে একদম ঠেকিয়ে দিতে পারতাম, এর গায়ে ঠেকিয়ে দিতে পারতাম, একটু জাস্ট গ্যাপ রেখে, স্যার কোনো কিছু মেনটেন না করে।
স্যার ইনসুলেটরটা হ্যাঁ এক্সেসিভ হিট তার ইয়ে মানে স্যার তার স্যার ইনসুলেটর যেটা আছে সেটা আমার এক্সেসিভ হ্যাঁ হিট ক্যারি করতে পারে না, তার জন্য ওই প্রোডাকশনের মানে ইনসুলেটর প্রোডাকশনের জন্য তো আমার লাইট ওই অ্যাডাস্টারটা দরকার, রড টাইপ অ্যাডাস্টারটা। হ্যাঁ, তাহলে কি হতো যদি খুব কাছে রাখতাম, ইনসুলেটরের কাছেই যদি গ্যাপটা রাখতাম তাহলে কি হতো? তার ইনসুলেটরের গা মানে এক্সেসিভ হিট তৈরি হতো, তার জন্য ইনসুলেটর ক্ষতি হতে পারতো হুম স্যার। আর যে স্পার্ক যেটা তৈরি হচ্ছে এই দুটো গ্যাপের মধ্যে যে স্পার্কটা হতো সেই স্পার্কটা আবার ওখানেও ঠেকে যেতে পারতো, মানে স্পার্কটা তো একদম হ্যাঁ, স্ট্রেট লাইনেই হবে এমন কিছু না, এতেও টাচ করতে পারতো। ঠিক আছে। কাজ করতে পারতো, তাহলে ইনসুলেটর ক্ষতি হতো তার জন্য। হুম, ঠিক আছে, তো এটা হচ্ছে এক ধরনের লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের লাইটেনিং অ্যারেস্টার যেটা আমরা ইউজ করে থাকি অ্যাজ এ ব্যাকআপ প্রোটেকশন। ঠিক আছে, এটা কিন্তু মেন প্রোটেকশন নয়, এটা হচ্ছে একটা ব্যাকআপ প্রোটেকশন হিসাবে ইউজ করা থাকে।